বিগত 16 বছরে যারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের জীবনে শান্তি আনার জন্য গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হয়েছেন এবং অগণিত মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের আলোচনায় আলোচকরা বলেছেন, ওনাদের নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করেছেন, প্রত্যাশার জায়গা বলেছেন, কিন্তু চ্যালেঞ্জের জায়গাটা খুব কম উঠে এসেছে। যেটা আমাদের প্রত্যাশা ছিল যে চ্যালেঞ্জের জায়গাটা কি সেটা আমাদেরকে বলবেন, আমরা সেটা সমাধানের জায়গায় যাতে যৌক্তিক জায়গায় যেতে পারি সেটা সুনির্দিষ্টভাবে আমরা পাইনি। আমার কাছে চ্যালেঞ্জের প্রথম জায়গাটা হলো জুলাই বিপ্লবে শহীদদের রক্তের বিনিময়ে যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, সেই ঐক্য, সেই ইস্পাত কঠিন দৃঢ়তা, সেই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ব্যারিকেড তৈরি করার যে ঐক্য, সেই ঐক্যে যে ফাটল ধরেছে, সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। কারণ বর্তমান সময়ে এসে কেউ জমি দখলে ব্যস্ত, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, কেউ পদ পদবি দখলে ব্যস্ত, কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত, কিন্তু খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য, খুনিদের বিচারের জন্য আমাদের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল সেইখানে আপনারা ফোকাস করেননি। আপনারা যত বেশি আমাদের উপরে চাপে রাখবেন, আমরা তত বেশি এই বিষয়টাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সচেষ্ট থাকব। আপনারা যত বেশি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন, আমরা রাষ্ট্রের এবং জনগণের দায়িত্ব পালন করতে যেয়ে তত বেশি এজেন্ডা ভিত্তিক সাহসিকতা নিয়ে এগিয়ে যাব। আজকে যে ঐক্যের প্রয়োজন, ঐক্য ছাড়া সংস্কার সম্ভব নয়, সংস্কার ছাড়া যৌক্তিক কোনো বাংলাদেশ আপনাদের উপহার দেওয়া সম্ভব নয়। ঐক্য ছাড়া, সংস্কার ছাড়া এই বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে করাটা কঠিন এবং দুরূহ বলে মনে করি আমরা। আমার কাছে দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা মনে হয় সেটা হলো, এই জাতি প্রত্যাশা করে বাংলাদেশের বিচার বিভাগ তার স্বকীয়তায় ফিরে আসুক। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের কাছে এই ক্রেডিবিলিটিটা মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জের। আর সে কারণেই আমরা দ্ব্যর্থহীনভাবে আপনাদের বলতে পারি, আমাদের হাতে যে মশাল আপনারা দিয়েছেন, জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। আমাদের আইন উপদেষ্টা মহোদয় আছেন, উনি ইতিমধ্যেই বলেছেন এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সরকারের প্রধান অন্যতম এজেন্ডা হিসাবে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে উনার মন্ত্রণালয় কি কি দায়িত্ব পালন করেছেন। আমরা উনার স্বপ্নের সারথি। আমরা বলতে পারি, চৌধুরী আলম থেকে শুরু করে মুগ্ধ আবু সাইদদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে
আমরা যে পথে পা বাড়িয়েছি সেই পথ থেকে আমাদের আমৃত্যু কেউ সরাতে পারবে না। আমরা বাংলাদেশের স্বাধীনতার চেতনা যেমন বিশ্বাস করি, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা যেমন বিশ্বাস করি, সাংবিধানিক শাসনের কথাই যেমন বিশ্বাস করি, আমাদের সেই বিশ্বাসে নতুন করে আলো জ্বেলে দিয়েছে আবু সাইদ মুগ্ধ সহ অজস্র জানা অজানা শহীদ, যারা জুলাই বিপ্লব উপহার দিয়ে গেছে। আজকে একটি কনফিউশন তৈরি হয়েছে। লেট ইট বি ভেরি ক্লিয়ার টু অল অফ ইউ। একটা প্রশ্ন এসেছে, হর হামেশা অনেক মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, পার্সোনাল গ্রাজ এক্সপোজ করার জন্য অনেকে মামলা করেছেন, আসামির খাতায় নাম দিয়েছেন। এই মামলাগুলোর পরিণতি কি হবে এবং এটার সাথে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে মামলা তার কোনো কনফ্লিক্ট হবে কিনা, আপনাদেরকে আইনিভাবে দ্ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বলতে চাই, মানবতা বিরোধী অপরাধের যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ বিশেষ ট্রাইব্যুনাল আইন 1973 সালের 19 নম্বর আইন, সেই আইনে যে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, গুম সহ অনেকগুলো অপরাধের কথা বলা হয়েছে, যে অপরাধগুলো রাজনৈতিক উদ্দেশ্যে সিভিলিয়ান পপুলেশনের উপরে ঘটানো হয়েছে তার বিচার হবে। সেটি স্পেসিফিক একটা দুইটা ইনসিডেন্ট প্রয়োজন নাই, ইন জেনারেল ওইটার বিচার হবে। এর সাথে ওই আইনেই বলা আছে ডোমেস্টিক অন্যান্য লয়ে যাই থাকুক না কেন ওইটার বিচার ওখানে হবে। অর্ডিনারি খুনের বিচার, নির্যাতনের বিচার, নিপীড়নের বিচার, গুমের বিচার, এইগুলো অর্ডিনারি কোর্টে হতে আইনগত কোনো বাধা নেই এবং সেটাও চলবে। ফলে যদি আমরা মাস্টার মাইন্ড আছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, এমনকি রাজনৈতিক দলকে ব্যবহার করে সেক্সুয়াল অ্যাবিউজও করেছেন, ধরে নিয়ে যে মানুষকে ধর্ষণ করেছেন, তাদের বিচার ওই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে হবে, সেখানে আইনগত কোনো বাধা নাই। সুতরাং এই কনফিউশন আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। গোটা জাতির সামনে অনেকেই প্রশ্ন আমাদেরকে ইতিমধ্যে করেছেন, আমাকে করেছেন। জেনারেল হত্যা মামলা, পেনাল কোডের হত্যা মামলা এবং এই মানবতা বিরোধী অপরাধের মামলা দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস এবং ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হবে। আরেকটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, রুলস অফ এভিডেন্সে যে বিষয় আছে সেখানে বলা আছে, যেটা আমাদের অর্ডিনারি 1872 সালের সাক্ষ্য আইন আছে বাংলাদেশে প্রচলিত, যদিও ট্রাইব্যুনালের ক্ষেত্রে সেই সাক্ষ্য আইন প্রযোজ্য নয়, তারপরেও বলছি সেই সাক্ষ্য আইনেও বলা আছে একটি ঘটনা এবং একজন সাক্ষী যথেষ্ট, যদি সেই সাক্ষীটা সলিড সাক্ষী হয়। আরেকটি আইনি তত্ত্ব আছে, ম্যান মে টেল লাইস, সার্কামস্ট্যান্স ক্যান নেভার। বিগত 16 বছরে যে পরিবেশে হত্যা করা হয়েছে, যে পরিবেশে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, একজন সাক্ষী না, আমরা অগণিত সাক্ষী পেয়েছি, অসংখ্য সাক্ষী পেয়েছি। আমরা স্বচ্ছ কাচের মতো সাক্ষ্য পেয়েছি, যেটা বিচার প্রক্রিয়া থাকা অবস্থায় আপনাদের সামনে তথ্য আনা সুযোগ নাই। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, জনাব আসিফ নজরুলের যে কাঁধে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, সেই দায়িত্ব ওনার সেনাপতি হিসাবে, ওনার অ্যাটর্নি জেনারেল হিসাবে
ওনার চিফ প্রসিকিউটর হিসেবে আমরা আপনাদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পালন করব ইমানি দায়িত্ব হিসাবে। আমাদের মধ্যে কোনো লোভ নাই, আমাদের কেউ কিনতে পারবে না, আমাদের কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। আমাদের কোনো ভাই, কোনো আত্মীয়, কোনো মামা, কোনো চাচা, কোনো বন্ধু, কোনো প্রতিবেশী কেউ এসেই এই বিচার প্রক্রিয়া থেকে সরাতে পারবে না, সেই প্রতিশ্রুতি এবং প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি। আপনাদের এখানে একটি প্রশ্ন এসেছে, এই বিচারটাই আমরা কি প্রতিশোধ নিতে চাচ্ছি? আমরা বলতে চাই আমরা প্রতিশোধ নিতে চাচ্ছি না, আমরা বিচার করতে চাচ্ছি। কেন বিচার করতে চাচ্ছি? আগামী প্রজন্মকে ইতিহাসের একটি দায় থেকে মুক্ত করতে চাচ্ছি। এদেশে যদি ৭২ থেকে ৭৫ পর্যন্ত ৩০,০০০ জাসদের নেতাকর্মীকে যেভাবে হত্যা করা হয়েছিল তার বিচার হতো, তাহলে এই ১৬ বছরের খুন গুম হয়তো বন্ধ হতে পারত। এদেশে যদি জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়াদের হত্যার বিচার হতো, তাহলে হয়তো আমরা আজকের এই দিন দেখতে হতো না। আমরা ইতিহাসের দায়বদ্ধতা থেকেই এই বিচার করে যেতে চাই, এই বিচারে ভূমিকা রাখতে চাই অনবদ্যভাবে, যাতে করে আমাদেরকে আগামী প্রজন্ম হেলাল হাফিজের ভাষায় ভীরু কাপুরুষের উপমা হিসাবে অভিহিত না করে। আমি এই কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি আর না ঘটিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।